পথে পথে আলপনায় ভাষা শহীদদের স্মরণ, রংতুলির আঁচড়ে সেজেছে স্মৃতির মিনার, দেয়ালে দেয়ালে বর্ণমালা। প্রথম প্রহরে শ্রদ্ধা জানাবে জাতি, শঙ্কা নেই জঙ্গি হামলার। ভিতরে সব ধোঁয়াশা সব ক্লিয়ার। অনেক সুন্দর করে সাজানো হচ্ছে এবং কালকে এখানে ফুল দেওয়া হবে, সম্মান জানানো হবে। হলুদ, নীল, গোলাপি, কমলা সবগুলো রং দিয়েই আলপনাটা করছে। সারা বছর এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক, মানুষের শহীদ মিনারের পবিত্রতা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা করে রাখুক। যে কোনো উদ্বুদ্ধ পরিস্থিতি মোকাবেলায় র্যাবের স্পেশাল ফোর্স এবং হেলিকপ্টার সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। ভাষার লড়াইয়ের পথ ধরেই আসে স্বাধীনতা। বঙ্গবন্ধুর নামই তো মুছে ফেলা হয়েছিল। শুধু এখান থেকে না, ভাষা আন্দোলনে যে তার অবদান, সে অবদানটুকুও কিন্তু মুছে ফেলা হয়েছিল। অনেকে বলছেন না, ওনার আবার কি অবদান ছিল, উনি তো জেলেই ছিলেন। মানে জেলে ছিলেন বলে ওনার কোনো অবদান নেই, উনি জেলে ছিলেন কেন? দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ে সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজপথে গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার পতনের হুঁশিয়ারি বিএনপির। আন্দোলনে সফল না হয়ে সংঘাতের রাজনীতি করছে দলটি, দাবি আওয়ামী লীগের। বিদেশ থেকে অবৈধ পথে আনা হয় অস্ত্র, ভুয়া লাইসেন্স বানিয়ে নিরাপত্তা এজেন্সির কাছে বিক্রি। রাজধানীর বিভিন্ন অভিযানে চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার 6। এবং ভাসানচরে 13 কিলোমিটার এলাকা জুড়ে বেড়িবাঁধ নির্মাণ, ভূমি থেকে উঁচু 19 ফুট। ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস থেকে রক্ষা করবে রোহিঙ্গা আশ্রয় শিবিরকে। রংতুলির আঁচড়ে সেজে উঠেছে স্মৃতির মিনার, মূল বেদিতে করা হয়েছে আলপনা। দেয়াল লিখনে ফুটিয়ে তোলা হয়েছে মাতৃভাষার সংগ্রামের ইতিহাস। কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ ধোয়া মোছার কাজ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাবে জাতি। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। রংতুলির আঁচড়ে নান্দনিক সাজে সাজানো হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার। মায়ের ভাষা বাংলায় কথা বলার অধিকার আদায় করতে গিয়ে যারা রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত স্মৃতির মিনার। আলপনা হয়েছে, সিরামিক্স হয়েছে, রেড অক্সাইড হয়েছে, টাইলসগুলো আমরা সিরামিক্স কালার করে দিছি। হলুদ, নীল, গোলাপি, কমলা সবগুলো রং দিয়েই আলপনাটা করছে। 21-এর প্রথম প্রহরের আগেই নতুন সাজে সজ্জিত কেন্দ্রীয় শহীদ মিনার দেখতে আসেন অনেকেই। ফুল দেওয়া হবে, সম্মান জানানো হবে শহীদদের প্রতি। তো আমার কাছে তো খুবই ভালো লাগছে। আমরা চাই যে সারা বছর এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক। কেউ বেহালায় তুলেছেন ভাষাকে নিয়ে রচিত গানের সুর, কেউ বা আবার মুহূর্তকে বন্দী করেছেন মুঠোফোনে। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, এই গানটি এই স্থানে বাজাতে পেরে আমি আসলে খুবই গর্বিত। এদিকে সব প্রস্তুতি সম্পন্ন করার কথা জানিয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটি। এবার একটা উৎসব মুখর মনে হচ্ছে যে সবাই আসবেন, এমনকি যার জন্য আমাদের দায়িত্ববোধটাও বেড়ে গেছে। র্যাব বলছে দিবসকে ঘিরে নেই কোনো জঙ্গি হামলার আশঙ্কা। যে কোনো উদ্বুদ্ধ পরিস্থিতি মোকাবেলায় র্যাবের স্পেশাল ফোর্স এবং হেলিকপ্টার সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। এবার পলাশী দিয়ে ঢুকে শ্রদ্ধা নিবেদন শেষে দোয়েল চত্বর ও চানখারপুল দিয়ে শহীদ মিনার এলাকা ছাড়তে হবে। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। শুধু নির্দিষ্ট দিন তারিখে নয়, বরং সারা বছর জুড়ে স্মৃতির এই মিনার পরিচ্ছন্ন রাখার দাবি সংশ্লিষ্ট সকলের। পাশাপাশি সর্বস্তরে বাংলা ভাষা প্রচলনের দাবিও তাদের। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। 21শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার দেবাশিস রায়। সরাসরি যাচ্ছি তার কাছে। দেবাশিস, 7 দশক আগে শুধুমাত্র ভাষার জন্য যারা জীবন বিলিয়ে দিয়েছিলেন এই রাজধানীর রাজপথে, সেই ঢাকার রাজপথ রঞ্জিত করে যারা ভাষার অধিকার প্রতিষ্ঠা করে গেছেন, সেই ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো হবে। সেই আনুষ্ঠানিকতার জন্য এখন পুরোপুরি প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন শহীদ মিনারের যে মূল বেদি, সেই বেদি এখন একেবারেই প্রস্তুত করে রাখা হয়েছে। এবার যেহেতু আপনারা জানেন যে গেল 2 বছর অর্থাৎ 2021 সালে এবং 22 সালে যে অচল
অবস্থা তৈরি হয়েছিল এই পুরো বাংলাদেশে, বিশেষ করে করোনা মহামারীর কারণে। এবারে কিন্তু সেই অচল অবস্থা একেবারেই কেটে গেছে এবং এখন পর্যন্ত বলা চলে যে গেল 2 বছরের যে আসলে সশরীরে না আসার যে পরিস্থিতিটি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী, সেই অচল অবস্থা এবার কাটছে। এবার আর অল্প কিছুক্ষণ পরে, অর্থাৎ ঘড়ি ধরে প্রায় আর 1 ঘন্টার মাথায় কিন্তু এখানকার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। অর্থাৎ 1 ঘন্টার মধ্যেই এখানে এসে উপস্থিত হবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পাশাপাশি রাষ্ট্রের যারা ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ, মন্ত্রিপরিষদের সদস্য, এর পাশাপাশি কূটনীতিকবৃন্দ, সবাই কিন্তু এখানে যেভাবে আসলে এই যথাযোগ্য মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের সঙ্গে এই রাষ্ট্রীয় দিবসটি পালন করা হয়, সেই আনুষ্ঠানিকতায় কিন্তু অন্যান্য বারের মতো এবারও সব ধরনের প্রস্তুতি এখানে শেষ করে রাখা হয়েছে। এরই মধ্যে এখানে মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য যেহেতু জানেন যে রাষ্ট্রীয় এই আয়োজনটি ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পন্ন করে থাকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আয়োজন, সেই আয়োজনের যে তদারকি, সেই তদারকিতে আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তার যে যারা সহকর্মী রয়েছেন, তারা এরই মধ্যে কেন্দ্রীয় শহীদ মিনারের অবস্থান নিয়েছেন এবং এর পাশাপাশি যারা এখানে ফুল দেওয়ার সময় থাকবেন, তারাও কিন্তু এরই মধ্যে এই কেন্দ্রীয় শহীদ মিনার যে প্রাঙ্গণ রয়েছে, সেই প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে যেহেতু 2 বছর পর রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী সশরীরে ফুল দিতে আসবেন এই শহীদ মিনার এলাকায়, একেই তো এই পুরো এলাকাটি আসলে নিশ্চিদ্র নিরাপত্তায় ঢেকে ফেলা হয়েছে। এর পাশাপাশি এবারে কিন্তু আমরা দেখছি যে র্যাবের যে আসলে টহল এবং নজরদারি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি, সেটি কিন্তু আসলে চোখে পড়ার মতো। এখানে অসংখ্য সিসি ক্যামেরায় নিশ্চিদ্র নিরাপত্তায় ঢেকে ফেলা হয়েছে এই কেন্দ্রীয় শহীদ মিনার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। এবং এর পাশাপাশি আমরা এখন থেকেই সেই আওয়াজটি পাচ্ছি, অর্থাৎ র্যাবের যে হেলিকপ্টার উইং রয়েছে, অর্থাৎ এয়ার উইং, সেই এয়ার উইং থেকেও কিন্তু আমরা লক্ষ্য করছি যে ঘন ঘন টহল দেওয়া হচ্ছে। সব মিলিয়ে কিন্তু সব ধরনের প্রস্তুতি একেবারেই শেষ পর্যায়ে রয়েছে। এখন শুধুমাত্র অপেক্ষা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর এখানে এসে উপস্থিত হবার, এবং তারপর পরই এখানকার আনুষ্ঠানিকতা ঠিক 12টা 1 মিনিটে শুরু হবে। এখন পর্যন্ত এই ছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমার কাছে সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। সরাসরি যুক্ত ছিলাম কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে। বাংলা ভাষার জন্য যারা জীবন দিয়েছেন, তাদের স্মরণে রাজধানী ঢাকা সেজেছে এক ভিন্ন রূপে। সূর্য ডোবার সঙ্গে সঙ্গে বর্ণিল আলো আর রঙে ঝলমলিয়ে ওঠে রাজধানীর বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থাপনা। তরুণ প্রজন্মের কাছে ভাষার ইতিহাস তুলে ধরতে নেওয়া হয়েছে নানা আয়োজন। আলপনায় রাঙা তিলোত্তমা নগরী ঢাকা। মাতৃভাষা বাংলায় কথা বলার অধিকার আদায়ে রাজপথে বুকের রক্ত দিয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে নান্দনিক আলপনা। ছোট্ট শিশুটিও ইতিহাসের সাক্ষী হয়ে থাকতে চাই তার রং তুলির আঁচড় দিয়ে। এই সাদা হলুদ আঙিনা শুধু প্রাণের উচ্ছ্বাসেই মেতে ওঠেনি, হয়ে ওঠে ইতিহাসের খণ্ড খণ্ড চিত্র। দীর্ঘ 2 বছর পরে হচ্ছে আলপনাটা, বাচ্চা কাচ্চার সঙ্গে আমাদের অনেক ভালো লাগছে আর কি। তাদেরকে আমরা স্মরণ করছি, আমরা শহীদ মিনার তাদের জন্য ফুল দিচ্ছি, তাদের প্রত্যেকের কথা মনে করছি। রাজধানী উত্তরার 4 নম্বর সেক্টরের 9 নম্বর সড়ক প্রতি বছরের মতো এবারও সাজে ভিন্ন রঙে। ভবিষ্যৎ প্রজন্মের কাছে বাংলা ভাষার ইতিহাস তুলে ধরতে এমন আয়োজন, বললেন ঢাকা উত্তরের মেয়র। সারা বিশ্বে একটিমাত্র দেশ বাংলাদেশ, যেখানে বাংলা ভাষার জন্য জীবন দিতে হয়েছে। রংতুলির আঁচড়ে ফুটিয়ে তোলা ভাষা সংগ্রাম আর বাংলা ভাষার নানা গৌরব কথা আরও একবার স্মরণ করিয়ে দিচ্ছে শহীদদের আত্মত্যাগকে। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। এই তরুণ প্রজন্মের কাছেই কিন্তু ভাষা শহীদদের যে ইতিহাস, বাংলা ভাষার যে ইতিহাস, সেটি জানান দিতে এমন আয়োজন। এই আয়োজনের মধ্যে দিয়ে এই তরুণ প্রজন্ম যারা রয়েছেন, তারা এই ভাষা শহীদদের বা বাংলা ভাষার ইতিহাস জানবে, এমনটাই প্রত্যাশা তাদের। রাজুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। টানা 3 বার আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষা, সংস্কৃতি সহ সব ক্ষেত্রেই বিশ্বে মাথা উঁচু করে থাকবে বাঙালি জাতি। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 21শে পদক অনুষ্ঠানে একথা বলেন তিনি। বলেন, পাকিস্তান রাষ্ট্র জন্মের পর ভাষা সংস্কৃতির ওপরই প্রথম আঘাত আসে।
বাঙালির জাতীয়তাবোধের স্মারক রক্তঝরা ভাষা আন্দোলনের চিরজাগরুক চেতনার প্রতি শ্রদ্ধা জানাতে দেশপ্রেম ও মননশীল চর্চা সহ বিভিন্ন ক্ষেত্রে নিরন্তর অবদান রাখা গুণীজনদের প্রতি বছরই ২১ পদকে সম্মানিত করে আসছে রাষ্ট্র। কোভিড মহামারীর কারণে আগের ২ বছর ভার্চুয়ালি অংশ নিলেও এবার সশরীরে পদক প্রদান অনুষ্ঠানে সরকার প্রধান ১৯ বিশিষ্ট নাগরিক ও ২ প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে তুলে দেন রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পদক। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তান রাষ্ট্র জন্মের পর প্রথম আঘাতই এসেছিল বাঙালির ভাষা সংস্কৃতির উপর। তবে ভাষার লড়াইয়ের পথ বেরিয়ে আসে স্বাধীনতা। আমরা বাঙালি, আমাদের যে ঐতিহ্য, আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি, সেগুলি একে একে সব ধ্বংস করে দেওয়া, এটাই ছিল তাদের উদ্দেশ্য। বঙ্গবন্ধু কন্যা বলেন, ৭৫-এর পর মুছে ফেলার চেষ্টা করা হয় মুক্তি সংগ্রামের সব স্মারক। ৭৫-এ জাতির পিতাকে হত্যার পর দেখা গেল আমাদের সেই মহান মুক্তিযুদ্ধের স্লোগান, জয় বাংলা স্লোগান, সেটা নিষিদ্ধ। ৭ই মার্চের ভাষণ, সেই ভাষণটাও নিষিদ্ধ। আসলে বঙ্গবন্ধুর নামই তো মুছে ফেলা হয়েছিল। শুধু এখান থেকে না, ভাষা আন্দোলনে যে তার অবদান, সে অবদানটুকুও কিন্তু মুছে ফেলা হয়েছিল। অনেকেই বলছেন না, ওনার আবার কি অবদান ছিল, উনি তো জেলেই ছিলেন। মানে জেলে ছিলেন বলে ওনার কোনো অবদান নেই। উনি জেলে ছিলেন কেন? এই ভাষা আন্দোলন করতে যেয়েই তো উনি কারাগারে। তো সেই গুরুত্বটা কিন্তু কেউ দিতে চায়নি। ইতিহাস থেকে শিক্ষা নেয়ার পাশাপাশি আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মেলানোর তাগিদ দিয়ে সরকার প্রধান বলেন, সব ক্ষেত্রেই বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে বাঙালি জাতি। পরপর ৩বার সরকারে আসার ফলে আজকের বাংলাদেশ আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। এখন আর আমাদের কেউ পিছনে টানতে পারবে না। আমাদের লক্ষ্য ৪১ সালের মধ্যে উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ আমরা গড়ে দেব। পরে ২১ পদক পাওয়া গুণীজনদের সঙ্গে সম্মিলিত ছবি তোলেন প্রধানমন্ত্রী। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ইট বালুর শহরে নিরাপদ নয় বিলাসবহুল অট্টালিকাও। আধুনিক প্রযুক্তি থাকার পরও পুড়ে ছাই বসত। গুলশানে বহুতল ভবনে ভয়াবহ আগুনে আরও একজন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ জনে। ফায়ার সার্ভিস বলছে, ভবনের অগ্নি নির্বাপন ব্যবস্থায় ত্রুটি ছিল। ইন্টেরিয়রের কাজে দাহ্য পদার্থ ব্যবহার করায় আগুন ১১ তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে। এদিকে মানুষের ভিড়ে উদ্ধার কাজ ব্যাহত হয় জানিয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান উত্তরের মেয়রের। ছিল মায়াময় শান্তির নীড়। মাত্র ৪ ঘন্টার সর্বনাশা আগুনে সব পুড়ে ছাই। এক দুঃস্বপ্নের রাত পেরিয়ে গুলশানের ১০৪ নম্বর রোডের আগুন লাগা ভবনের বাসিন্দারা এখন শোকে বিহ্বল। তারা যেন বুঝতেই পারছেন না কি থেকে কি হয়ে গেল। তারা বলছেন, হঠাৎ বিকট শব্দে আগুন, ছড়িয়ে পড়া আতঙ্ক আর মানুষের আর্তনাদ। সেই ভয়াবহতার কথা বর্ণনা করছিলেন অগ্নিকাণ্ডের ভয়াবহতা নিজ চোখে দেখা ৬ তলার এই বাসিন্দা। বিকট আওয়াজ শুনছি, লিফটের ওইখানে অনেকটা ফাটা, লিফটের ওইখানে বাস্ট হয়েছে। গুলশান ২-এর ১০৪ নম্বর রোডের এই ভবনটিতে ছিল আগুন নিয়ন্ত্রণের সকল ব্যবস্থা, ছিল নিজস্ব টিম। তবুও ৪ ঘন্টার এই আগুনে পুড়ে ছাই সব। বাসিন্দাদের দাবি, ক্ষয়ক্ষতি হয়েছে কয়েক কোটি টাকার সম্পদ। স্যারের সব জিনিস ইনপুট করে আনা ছিল। স্যারের বাসায় তো ৩-৪ কোটি টাকা তো সম্পত্তি ছিল। ফায়ার ডিস্টিংগুইশার আছে, ফায়ার ট্রেনিং হয়, সবকিছুই আছে। আগুন নিয়ন্ত্রণে এলেও সকাল থেকেই বাসিন্দাদের নিরাপত্তায় কঠোর অবস্থানে ছিল আইন শৃঙ্খলা বাহিনী। গণমাধ্যম কিংবা সাধারণ মানুষ কাউকেই প্রবেশ করতে দেওয়া হয়নি ভবনটিতে। এমন ঘটনায় হতাহত কমাতে প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে বলে মনে করছেন প্রতিবেশীরা। ট্রেনিং দেওয়া, হাই রাইজ বিল্ডিং থেকে কিভাবে নামতে হবে, স্পেশাল একটা সিঁড়ি থাকতে হবে, এটা জনগণের জন্য সুবিধা হবে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বাসিন্দাদের সম্পদ রক্ষার্থেই প্রবেশ করতে দেয়া হচ্ছে না কাউকে। উদ্ধার তৎপরতা শেষে মালিকদের কাছে ফ্ল্যাট বুঝিয়ে দেয়া হয়েছে। ফ্ল্যাট ওনার যারা আছে, ওনারা একে একে আসছেন, তারা তাদের সিকিউরিটি গার্ড নিয়ে তারা উপরে যাচ্ছে, তাদের ফ্ল্যাট বুঝে নিচ্ছে। এদিকে সোমবার বিকেলে ঘটনাস্থলে আসে ৫ সদস্যের তদন্ত কমিটি। পরিদর্শন শেষে তারা জানান, ইন্টেরিয়রের কাজে দাহ্য পদার্থ ব্যবহার করায় দ্রুত ছড়িয়েছে আগুন। আমাদের মহাপরিচালক মহোদয় ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। এই বিল্ডিং এর বিভিন্ন রকম সমস্যা রয়েছে, এরকম ল্যাবস কালকে হয়তো আরো বেশি কিছু পাবো। রোববার রাতে রাজধানীর গুলশান ২-এর ১০৪ নম্বর সড়কের বহুতল ভবনের ৭ম তলায় আগুন লাগে। সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে ১১ তলা পর্যন্ত। ৪ ঘন্টার চেষ্টায় যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস, সেনা ও বিমান বাহিনী। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। এদিকে অগ্নিদগ্ধ হয়ে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি বিসিবি পরিচালক ফাহিম সিনহার স্ত্রী শামা রহমানের অবস্থা আশঙ্কাজনক। তিনি পরবর্তী ৪৮ ঘন্টা পর্যবেক্ষণে থাকবেন বলে জানিয়েছেন বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডাক্তার সামন্তলাল সেন।
রাজধানীর গুলশানের বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ভয়াবহতার শিকার জাতীয় ক্রিকেট বোর্ডের পরিচালক ফাহিম সিনহা। তার সহধর্মিণী শামা রহমান ঘটনার সময় প্রাণ বাঁচাতে ভবন থেকে সুইমিং পুলে লাফিয়ে পড়েন। এতে তার শরীরের বেশ কিছু অংশসহ আগুনের ধোঁয়ায় শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়। ঝুঁকিপূর্ণ অবস্থায় শামা শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। ফাহিম সিনহার বাসার বাবুর্চি আনোয়ার হোসেনও ভবন থেকে লাফিয়ে পড়ে মারাত্মক আহত হয়ে রোববার দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। গতকালকে আমরাও সবাই ভয় পেয়েছিলাম, কিন্তু এখন ওই অবস্থা থেকে অনেকটা ইমপ্রুভ। তার অক্সিজেন স্যাচুরেশনও ভালো আছে, তারপরে ব্লাড প্রেশারও ভালো আছে, ওভারঅল এখন অনেকটা ভালো। একই ঘটনায় রওশন আলী, মুসা শিকদার নামে আরও দুজন শেখ হাসিনা বার্নের জরুরি বিভাগে চিকিৎসাধীন। সোমবার সকালে আহতদের চিকিৎসায় জরুরি ভিত্তিতে 25 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে হাসপাতাল কর্তৃপক্ষ। দুপুর 12টা থেকে প্রায় 1 ঘন্টার বোর্ড সভা শেষে সমন্বয়ক ডাক্তার সামন্তলাল সেন জানান, শামা রহমান 48 ঘন্টার নিবিড় পর্যবেক্ষণে থাকবেন। বাকিদের অবস্থার উন্নতি হওয়ায় তাদের একজনকে ছেড়ে দেওয়া হতে পারে। রোগী এখন পর্যন্ত ঝুঁকিমুক্ত না, উপর থেকে পড়ছে তো ওটা এমনভাবে পড়তে পিছনের দিকে ওর বেশি আঘাত পেতে, এবং এটা বলা মুশকিল, এটা সময় না গেলে কিছু বলা যাবে। সিনিয়র প্লাস্টিক সার্জন ঢাকা মেডিকেল থেকে নিউরোসার্জন, থোরাসিক সার্জন, অর্থোপেডিক সার্জন, এরকম চেস্ট ফিজিশিয়ান, চেস্ট সার্জন সবাই মিলে আমরা প্রায় ঘণ্টাখানিক আলাপ আলোচনা করলাম। বোর্ডের যে সমস্ত ডিসিশন, কিছু পরীক্ষা নিরীক্ষা, কিছু অবজারভেশন, কিছু মেডিসিন টেডিসিন সবই আমরা শুরু করে দিই। রোগী আমরা অবজারভেশনে রাখবো, আবার 48 ঘন্টা পরে আবার বসবো। ডাক্তার সামন্তলাল সেন জানান, গুলশানের অগ্নিকাণ্ডে আহতদের চিকিৎসার খোঁজ খবর টেলিফোনে নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দিয়েছেন প্রধানমন্ত্রী। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। রাজপথে গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার পতনের হুঁশিয়ারি দিয়েছে বিএনপি। নেতারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এই সরকারের কাছ থেকে মুক্তি চায় জনগণ। এদিকে আওয়ামী লীগ নেতারা বলছেন, আন্দোলনে সফল না হয়ে সংঘাতের রাজনীতি করছে দলটি। বিএনপির আগুন সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি সমাবেশ অব্যাহত রাখবে আওয়ামী লীগ। নির্বাচনকে সামনে রেখে রাজনীতির মাঠে সরব আওয়ামী লীগ বিএনপি। প্রতিদিনই চলছে সভা সমাবেশ, আলোচনা সভা। সোমবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, দেশের মানুষ বুঝতে পেরেছে সরকার জনগণের কল্যাণ করতে পারবে না। রাজপথে গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার পতনের হুঁশিয়ারি দেন তিনি। জনগণ বুঝতে পেরেছে যে এই সরকার ক্ষমতায় থাকলে গণতন্ত্র যারা হত্যা করেছে তারা গণতন্ত্রকে ফিরিয়ে দিতে পারবে না। সেই জন্যই আজকে জনগণ এই সরকারের হাত থেকে মুক্তি চায়। রাজপথে এদেশে গণ অভ্যুত্থান সৃষ্টি করে আমরা এই সরকারকে যত শীঘ্র বিদায় করতে পারবো, বাংলাদেশের জন্য ততই মঙ্গল। এদিকে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে তথ্যমন্ত্রী বলেন, সরকারের পতন ঘটাতে যেয়ে জনগণের কাছে বিএনপির পতন হয়ে গেছে। বর্তমান সরকারের পতন ছাড়া ঘরে ফিরবেন না 14 বছর ধরে শুনছি, এবং সেটি করতে গিয়ে দেখা গেল বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, জনগণের কাছে বিএনপির পতন হয়ে গেছে। সোমবার বিকেলে 21শে বইমেলায় ছাত্রলীগের স্টল পরিদর্শনে যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে তিনি বলেন, পদযাত্রার নামে বিএনপির আগুন সন্ত্রাসের বিরুদ্ধে আওয়ামী লীগ শান্তি সমাবেশ করছে। আন্দোলনে সফল হতে না পেরে বিএনপি দেশে সংঘাত সৃষ্টি করতে চায় বলেও দাবি করেন তিনি। আগুন সন্ত্রাস বাংলাদেশে যে কোনো জায়গায় করতে পারে, এটা আমাদের জনগণের কাছে ওয়াদা। আমরা দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সরকারের পাশাপাশি আওয়ামী লীগেরও দায়িত্ব আছে। সরকারের সব অর্জন বিএনপি অস্বীকার করে, জনগণ নয় বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ নেতারা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। হিলি সীমান্তে গুলি করে হত্যার 3 দিন পর বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিল বিএসএফ। জনপ্রতিনিধি সহ প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরে অবশেষে শাহাবুলের লাশ ফেরত পেল পরিবার। তার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। শফিকুল ইসলাম শফিকের তথ্য ছবিতে রিপোর্ট। সীমান্তে কোনোভাবেই থামছে না হত্যাকাণ্ড।
টানা 3 দিন অপেক্ষার পর হিলি সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত শাহাবুল ইসলাম বাবুর লাশ ফেরত পেল পরিবার। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো সীমান্ত এলাকা। লাশটা নিতে যায় মা বাবা কত হয়রান হলো, সঙ্গে সঙ্গে তো আমরা লাশ পেলাম না। তাকে না মারে যদি জেল টেল দিত খুব ভালো হতো। গত 17 ফেব্রুয়ারি সন্ধ্যায় হিলি সীমান্তের প্রায় 3.5 গজ ভেতরে বিএসএফ এর ছোড়া গুলিতে নিহত হন দিনাজপুরের হাকিমপুর পৌর এলাকার শাহাবুল ইসলাম বাবু। ঘটনার পর থেকে সন্তানের মরদেহ ফেরত পেতে জনপ্রতিনিধির বাড়ি থেকে প্রশাসনিক বিভিন্ন দপ্তরে ধর্ণা দেন স্বজনরা। সোমবার সকালে হিলি সীমান্তে পতাকা বৈঠক করে বিজিবি বিএসএফ। ফেরত দেয়া হয় বাংলাদেশি যুবক শাহাবুল ইসলাম বাবুর মরদেহ। বিজিবির মাধ্যমে লাশ গ্রহণ করে হাকিমপুর থানা পুলিশ। পরে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। শাহাবুল ইসলাম বাবুর যে মৃতদেহ আমরা গ্রহণ করলাম বিজিবি বিএসএফ এর উপস্থিতিতে, আমরা এবং ইমিগ্রেশন পুলিশ উপস্থিত ছিলেন। আমরা এখন তার বাবার জিম্মায় দিয়ে দেব। নিহত শাহাবুল ইসলাম বাবুর 4 বছরের একটি মেয়ে সন্তান রয়েছে। সময় সংবাদ, হিলি। বিদেশ থেকে অবৈধ পথে আনা হয় অস্ত্র, ভুয়া লাইসেন্স বানিয়ে নিরাপত্তা এজেন্সির কাছে করে বিক্রি। রাজধানীতে অভিযানে মূল হোতাসহ 6 জনকে গ্রেফতার করা হয়েছে। একটি বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তা কর্মী পলাশ 2015 সালে নিজে জড়িয়ে পড়ে অস্ত্র চোরা কারবারিতে। ভারত থেকে আনে 1 শুটার গান, 1 নলা বন্দুক, রিভলভার, পিস্তলের অবৈধ চালান। এরপর ভুয়া লাইসেন্স বানিয়ে বিক্রি করত নিরাপত্তা কর্মীদের কাছে। লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র থাকলে বেশি বেতনে চাকরি পাওয়া যায়, এই লোভ দেখিয়ে চলছিল চক্রের কার্যক্রম। রোববার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চক্রের মূল হোতাসহ 6 জনকে আটক করে র্যাব। এ সময় তাদের কাছ থেকে 7টি 1 নলা বন্দুক, পিস্তল, 2টি 1 শুটার গান সহ বেশ কিছু ম্যাগজিন ও 67 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় 11টি জাল লাইসেন্স ও লাইসেন্স তৈরির সরঞ্জামও উদ্ধার করা হয়। বিভিন্ন ব্যক্তিকে প্রলোভন দেখিয়ে, অর্থাৎ ভালো জায়গায়, ভালো প্রতিষ্ঠানে এবং ভালো আর্থিক প্রতিষ্ঠানে চাকরি পাইয়ে দেওয়ার লোভে তাদের কাছ থেকে অর্থ নিয়ে এই ব্যক্তিদের কাছে অবৈধ অস্ত্র, ভুয়া ও জাল যে সার্টিফিকেট অর্থাৎ যে লাইসেন্স রয়েছে এটা সহ বিক্রি করত। সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক জানান, শুধু নিরাপত্তা প্রতিষ্ঠানই নয়, বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গেও যোগাযোগ ছিল চক্রটির। বিভিন্ন সময় তাদের চাহিদা মতো অস্ত্র বিক্রি করেছে তারা। এই ধরনের বিদেশি পিস্তল বা রিভলভার তিনি চোরাচালান করে একইভাবে অবৈধ উপায়ে তিনি জাল লাইসেন্স তৈরি করে তিনি বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর কাছে বিক্রি করার পরিকল্পনা নিচ্ছিলেন এবং তিনি কয়েকটি এরকম বিক্রি করেছেন। যাদের কাছে এসব অস্ত্র বিক্রি করা হয়েছে তাদেরও আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে র্যাব। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। ঘূর্ণিঝড় ঝড় জলোচ্ছ্বাস থেকে নোয়াখালীর ভাসানচরকে রক্ষায় 13 কিলোমিটার এলাকা জুড়ে বেড়িবাঁধ নির্মাণ করা হয়েছে। সেই সঙ্গে বাঁধটিকে উঁচু করা হয়েছে ভূমি থেকে 19 ফুট। প্রাকৃতিক দুর্যোগ থেকে এই বেড়িবাঁধ ভাসানচরকে রক্ষা করবে বলে জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার ও ভাসানচরের প্রকল্প পরিচালক আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। চারদিকে সবুজের সমারোহ, পুরো চর ঘিরে গড়ে তোলা হয়েছে উঁচু বাঁধের সুরক্ষা ব্যবস্থা। নোয়াখালীর হাতী উপজেলার ভাসানচরে নির্মাণ করা হয়েছে নান্দনিক সব স্থাপনা। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত 1 লাখ রোহিঙ্গার বসবাসের উপযোগী পরিবেশ গড়ে তোলা হয়েছে এখানেই। 13,000 একর আয়তনের এই দ্বীপটি সমুদ্রের মধ্যে থাকায় প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে বেড়িবাঁধ নির্মাণ করা হয়েছে। 40 বর্গ কিলোমিটার এলাকা রক্ষায় 13 কিলোমিটার এলাকা জুড়ে বাঁধ নির্মাণ করা হয়। চরের চারপাশ ঘিরে প্রথম ধাপে বাঁধটি ছিল 9 ফুট। পরবর্তীতে 2020 সাল থেকে 19 ফুট উঁচু করার কাজ শুরু হয়। আধুনিক ড্রেনেজ ব্যবস্থা ও 17টি কালভার্ট থাকায় পানি জমে থাকার নেই কোনো সুযোগ। লেয়ার বাই লেয়ার ওঠানোর পর পরবর্তীতে আপনার ঘাস আমরা লাগাই দিচ্ছি। এখন মোটামুটি পুরো বেড়িবাঁধে দেখতেছেন সব সবুজ। দ্বীপের চারপাশে উপকূলীয় বেষ্টনী গড়ে তোলায় খুশি বসবাসকারী রোহিঙ্গারা। বেড়িবাঁধ যদি না থাকতো আপনার প্রচুর পানি উঠে যেত। বেড়িবাঁধটা দেওয়ার জন্য মানে আমরা থাকতে পারতেছি। এখানে 4 তলার 120টি সাইক্লোন শেল্টারও নির্মাণ করা হয়েছে। 5 বছরের স্ট্যাটিস্টিক্স এবং সাইক্লোন পর্যবেক্ষণ করেছি। এ যাবৎ কোনো সাইক্লোনই এই বাঁধকে অতিক্রম করে পানি ভিতরে আসতে পারেনি। চিত্রাঙ্গের সময় আমি ব্যক্তিগতভাবে আতঙ্কিত ছিলাম, কিন্তু এখানে কিছুই হয়নি। বর্তমানে 32,000 রোহিঙ্গা ভাসানচরে বসবাস করছে। নোয়াখালীর ভাসানচরে এই বেড়িবাঁধ নির্মাণের ফলে এখানকার বসবাসরত রোহিঙ্গারা প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা পাবে বলে মনে করেন প্রকল্প সংশ্লিষ্টরা।
নোয়াখালীর ভাষাঞ্চল এলাকা থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। দেখছেন রাত 11টার সময়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে কিছুক্ষণের মধ্যে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। ও যুগ্ম সমন্বয়কারী অধ্যাপক মোহাম্মদ লুৎফর রহমান, সাধারণ সম্পাদক ও যুগ্ম সমন্বয়কারী অধ্যাপক ডক্টর জিনাত হুদা এবং প্রক্টর ও সদস্য সচিব অধ্যাপক ডক্টর AKM গোলাম রব্বানী। রাষ্ট্রপতিকে স্বাগত জানাবে প্রধানমন্ত্রী, তাই না? এখানে একুশের প্রথম প্রহরে রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা জানানোর যে আনুষ্ঠানিকতা, সেটির জন্য একেবারেই প্রস্তুত হয়ে আছে পুরো কেন্দ্রীয় শহীদ মিনার। আর অল্প কিছুক্ষণের মধ্যেই এখানকার যে মূল আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা এখানে শুরু হবে। এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে গাড়িবহর, সেই গাড়িবহরকে আমরা কেন্দ্রীয় শহীদ মিনারের এলাকায় প্রবেশ করতে দেখছি। এর পাশাপাশি এর পরপরই আসবেন মহামান্য রাষ্ট্রপতি এবং এখানকার যে প্রোটোকল রয়েছে, সেই প্রোটোকল অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতি আব্দুল হামিদকে অভ্যর্থনা জানাবেন এই কেন্দ্রীয় শহীদ মিনারে এবং এর পরপরই কিন্তু রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা অর্থাৎ যথাযোগ্য মর্যাদায় কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো হবে। এখন পর্যন্ত আমরা এখানকার পরিস্থিতি যতটুকু আপনাদেরকে দেখাতে পারছি, এখানে মন্ত্রিপরিষদের সদস্য, বিদেশি বিভিন্ন কূটনৈতিক মিশন থেকে কূটনীতিকরা, এরই মধ্যে সবাই এসে আসলে উপস্থিত হয়েছেন ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য এবং যথাযোগ্য মর্যাদায় এই রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতাটিতে যাতে সবাই সামিল হতে পারেন সেজন্য কিন্তু এখানকার বিশেষ করে যারা এই রাষ্ট্রীয় আয়োজনটির অন্যতম আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, তারা কিন্তু তাদের মতো করে যে ব্যবস্থাটি করেছে সেই ব্যবস্থা অনুযায়ী কিন্তু সবাইকে এখানে সুশৃঙ্খলভাবে অবস্থান নিতে বলা হয়েছে এবং সেই অনুযায়ী আমরা দেখছি যে একপাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ, একপাশে বিভিন্ন বাহিনী প্রধানরা এবং অন্যদিকে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রয়েছেন, সেই রাজনৈতিক নেতৃবৃন্দ এবং কূটনৈতিক মিশন থেকে যারা এসেছেন কূটনীতিকবৃন্দ, তারা সেখানে উপস্থিত হয়েছেন। আমরা খুব অল্প সময়ের মধ্যেই, অর্থাৎ আমার ক্যামেরায় আপনারা দূর থেকে দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেমেছেন এবং তিনি ধীরে ধীরে এগিয়ে আসছেন কেন্দ্রীয় শহীদ মিনারের মূল যে বেদি, সেই বেদিতে এবং এখানকার যে আসলে চিরায়ত আয়োজন, অর্থাৎ এখানে প্রভাত ফেরির সময় যে আসলে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ যে এখানে ধারা বিবরণী দিচ্ছেন, সেই ধারা বিবরণী এবং আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানের যে বাজানোর পরে যে আসলে এখানে আবহ তৈরি হয়, সেই আবহ কিন্তু আসলেই একটি অন্যরকম পরিস্থিতি তৈরি করে। সেই পরিস্থিতিটি এখন আপনারা লক্ষ্য করছেন যে সেটির জন্য একেবারেই প্রস্তুত হয়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ। আপনারা দেখছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তিনি প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানালেন এবং অভ্যর্থনা জানানোর পর তিনি প্রধানমন্ত্রীকে সঙ্গে করেই আমরা লক্ষ্য করছি যে তিনি কেন্দ্রীয় শহীদ মিনারের যে মূল বেদি, সেই বেদির যে সম্মুখ ভাগ রয়েছে, সেই সম্মুখ ভাগে তিনি এখন অপেক্ষমান। অল্প কিছুক্ষণের মধ্যেই মহামান্য রাষ্ট্রপতি এসে উপস্থিত হবেন এই কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদিতে এবং তারপরেই কিন্তু তারা বাংলাদেশের মানুষের পক্ষে, রাষ্ট্রের পক্ষে তারা পুষ্পস্তবক অর্পণ করবেন এই কেন্দ্রীয় শহীদ মিনারে। এরই মধ্যে মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদও এখানে। মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণের জন্য পবিত্র শহীদ মিনারের মূল বেদিতে ধীর লয়ে এগিয়ে আসছেন। আমাদের প্রাণের মিনার এই শহীদ মিনার, আর কিছুক্ষণের মধ্যেই এই প্রাণের মিনারে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে।
রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ আব্দুল হামিদ কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণ করছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদিতে পুষ্পার্ঘ্য নিবেদন করছেন। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে সম্মানিত নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করলেন। অন্যান্যের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি। জাতীয় সংসদের মাননীয় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী এমপি এখন পুষ্পস্তবক অর্পণ করবেন। জাতীয় সংসদের মাননীয় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী এমপি পুষ্পস্তবক অর্পণ করছেন। মাননীয় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার জনাব শামসুল হক টুকু এমপি এখন পুষ্পস্তবক অর্পণ করবেন। এই মুহূর্তে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করছেন মাননীয় ডেপুটি স্পিকার। এই মুহূর্তে মাননীয় ডেপুটি স্পিকারের পরেই সেনাবাহিনীর প্রধান, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদনের জন্য ধীরলয়ে সামনের দিকে এগিয়ে আসছেন। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সেনাবাহিনী ঠিক 12টা 1 মিনিটে
রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রের পক্ষে যথাযোগ্য মর্যাদায় এই পুষ্পস্তবক অর্পণ করেছেন ভাষা শহীদদের প্রতি। এবং এর পরপরই আমরা লক্ষ্য করছি যে প্রধানমন্ত্রীর পাশাপাশি, রাষ্ট্রপতির পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় প্রধান অর্থাৎ আওয়ামী লীগ সভাপতি হিসেবেও ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন কেন্দ্রীয় শহীদ মিনারে। এবং এর পরপরই আমরা লক্ষ্য করেছি জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার ঠিক এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি যে 3 বাহিনী প্রধান অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী এবং নৌবাহিনীর প্রধানদের আমরা দেখছি যে তারা একসঙ্গে এসে পুষ্পস্তবক অর্পণ করলেন এই ভাষা শহীদদের প্রতি। আসলে এই দিবসের যে তাৎপর্য বা এই দিবসের যে আসলে ভাব গাম্ভীর্য, সেই ভাব গাম্ভীর্য বজায় রেখে কিন্তু বাংলাদেশের প্রতিটি নাগরিক এই প্রভাত ফেরিতে সামিল হবেন এবং সকাল থেকে বিশেষ করে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই কিন্তু এই কেন্দ্রীয় শহীদ মিনার অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা লোকে লোকারণ্যে পরিণত হবে। অর্থাৎ সবাই আসবেন ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য এবং সেই জানানোর যে আনুষ্ঠানিকতা, সেই জানানোর যে রাষ্ট্রীয় পর্যায়ের যে উদ্যোগ, সেই উদ্যোগ কিন্তু বাস্তবায়িত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মাধ্যমে। এবং সেই আয়োজনটিতেই আমরা দেখলাম যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জানানোর পর সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধানের যে আনুষ্ঠানিকতা, তাদের আনুষ্ঠানিকতার পরপরই কিন্তু রাষ্ট্রের অধিকাংশ যে বডিগুলো রয়েছে বা অঙ্গ এবং সহযোগী যে প্রতিষ্ঠানগুলো রয়েছে রাষ্ট্রের, সেই প্রত্যেকটি সংস্থা থেকে কিন্তু সংস্থা প্রধানরা এখানে উপস্থিত হচ্ছেন 21-এর প্রথম প্রহরে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদনের জন্য। এবং পুরো আয়োজনটি এবারে আসলে কিছুটা ভিন্ন মাত্রা পেয়েছে অন্যান্য বছরের চেয়ে, কেননা গেল 2 বছর করোনা মহামারীর কারণে কিন্তু আমরা লক্ষ্য করেছি রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান সরাসরি এসে এই কেন্দ্রীয় শহীদ মিনার অবধি এসে কিন্তু তারা পুষ্পস্তবক অর্পণ করতে পারেনি। তারা তাদের সামরিক সচিবদেরকে পাঠিয়ে, ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে পাঠিয়ে কিন্তু তারা পুষ্পস্তবকের আনুষ্ঠানিকতা সেরেছিলেন। তবে এবারের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমরা দেখলাম যে সেই 2 বছরের অচলাবস্থা ভেঙেছে এবং রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান সশরীরে এসে তাদের পুষ্পস্তবক অর্পণ করে গেলেন এই কেন্দ্রীয় শহীদ মিনারে। অর্থাৎ এবারে বিদায়ী রাষ্ট্রপ্রধান অর্থাৎ আমাদের রাষ্ট্রপতি আব্দুল হামিদ, তার যেহেতু দ্বিতীয় মেয়াদ শেষ হয়ে আসছে, সেক্ষেত্রে কিন্তু বঙ্গভবনের যারা কর্মকর্তা এখানে এসে উপস্থিত হয়েছিলেন তারাও কিন্তু বিশেষ একটি দিক আমাদের গণমাধ্যম কর্মীদের কিছুটা ইঙ্গিত দিয়েছেন যে এবারই যেহেতু রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি বিদায়ী রাষ্ট্রপ্রধান, এবার তার 21শে ফেব্রুয়ারি উপলক্ষে শহীদ মিনারে রাষ্ট্রপতি হিসেবে আসা, সেটিও কিন্তু এবারই হয়তোবা শেষবারের মতো তিনি এসেছেন রাষ্ট্রপ্রধান হিসেবে। এবং এর পাশাপাশি আপনাদেরকে বলছিলাম যে রাষ্ট্রের অধিকাংশ প্রতিষ্ঠান এবং সংস্থা প্রধান যারা রয়েছেন তারা কিন্তু তাদের পক্ষ থেকে, তাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে, নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে তারা পুষ্পস্তবক অর্পণ করছেন এখানে। এর পাশাপাশি প্রভাত ফেরি অর্থাৎ সকাল থেকে যে আয়োজনটি হবে, সেই আয়োজনে কিন্তু এই প্রত্যেকটি প্রতিষ্ঠান আবার তাদের নিজেদের মতো করে তারা প্রভাত ফেরি করে এই শহীদ মিনারে এসে পুষ্পস্তবক অর্পণ করবেন। আপনারা জানেন যে কেন্দ্রীয় শহীদ মিনারের এই আয়োজনটি এখানে 12টা 1 মিনিটে যেহেতু শুরু হয়েছে, একই সঙ্গে সঙ্গে কিন্তু এটি সারা দেশেই অর্থাৎ দেশের যতগুলো শহীদ মিনার রয়েছে অধিকাংশ শহীদ মিনারেই কিন্তু এখন এই আনুষ্ঠানিকতাটি চলছে। অর্থাৎ 21-এর প্রথম প্রহরেই 21 অর্থাৎ যে দিবসটি না এলে অর্থাৎ যে দিবসটি স্মরণ করিয়ে দেয় যে বাংলা ভাষা অর্থাৎ মাতৃভাষার আন্দোলন এবং মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার যে আসলে ত্যাগ, সেই তিতিক্ষা এবং সেই কথাগুলোই কিন্তু এই 7 দশক পেরিয়ে এসেও বাংলাদেশের মানুষ স্মরণ করছে, শ্রদ্ধা ভরে তাদের শ্রদ্ধা জানাচ্ছে। এবং এই যে শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতা, এই আনুষ্ঠানিকতাটিও কিন্তু আসলে প্রাগৈতিহাসিক, যুগের পর যুগ ধরে কিন্তু এই আনুষ্ঠানিকতাটি চলে আসছে। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় এই আনুষ্ঠানিকতাটি রাষ্ট্রের পর্যায় থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে আসলে এটির মূল উদ্যোক্তা হিসেবে কাজ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, সেহেতু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ কিন্তু এখন এই ঘোষণা মঞ্চ থেকে এখানে আসলে 21শে ফেব্রুয়ারির যে আসলে মাহাত্ম্য, তাদের ধারা বিবরণীতেই কিন্তু সেগুলো বারবার ফুটে ওঠে। এবং এবারের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতায় আমরা লক্ষ্য করছি নিশ্চিদ্র নিরাপত্তায় কিন্তু প্রত্যেকবারই এই কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা একেবারেই ছেয়ে ফেলা হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। এবারও আমরা লক্ষ্য করছি যে রাজনৈতিক দলগুলোও কিন্তু শহীদ মিনার মুখী হয়েছে, যদিও
আমরা এখানে সবগুলো রাজনৈতিক দলকে এখনো পাইনি। এই মাত্র জাতীয় সংসদে বিরোধী দলের ভূমিকায় থাকা জাতীয় পার্টি তাদের প্রতিনিধি দল কিন্তু এসে পুষ্পস্তবক অর্পণ করলেন। এখন আমরা লক্ষ্য করছি বিদেশি কূটনীতিকবৃন্দ, অর্থাৎ কূটনীতিক কোরের যে ডিন রয়েছেন ঢাকায়, তার নেতৃত্বে কিন্তু এখানে বিভিন্ন দেশের বিভিন্ন বাংলাদেশে অবস্থিত বিভিন্ন যে দূতাবাসগুলো রয়েছে সেই দূতাবাসগুলো থেকে কিন্তু কর্মকর্তারা এসেছেন নিজ নিজ দেশের পক্ষে বাংলাদেশের এই ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে। একই সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে বাংলাদেশের যে ভাষা শহীদদের সম্মান, ভাষা শহীদদের অর্জন, ভাষা শহীদদের ত্যাগ, এটি কিন্তু আসলে শুধুমাত্র বাংলাদেশের নয়, এটি আসলে গোটা বিশ্বের জন্যই সার্বজনীন হয়ে গেছে। আপনারা জানেন যে এই দিবসটি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেই কিন্তু পালন করা হয় গোটা বিশ্বে। অর্থাৎ এই আন্তর্জাতিক ভাষার আন্দোলনের যে আসলে এক ধরনের আন্তর্জাতিকীকরণ, সেটিও কিন্তু আসলে বাঙালি অর্জন করতে পেরেছে। অর্থাৎ এই দিবসটি একই সঙ্গে সঙ্গে বাংলাদেশের মানুষের ভাষার অধিকার যেমন প্রতিষ্ঠা করেছে, একই সঙ্গে সঙ্গে বিশ্ব মঞ্চে বাঙালি যে আসলে কতখানি ত্যাগ তিতিক্ষা সহ্য করে, কতখানি ত্যাগ তিতিক্ষার বিনিময়ে রক্তে রঞ্জিত পথ বেই, অর্থাৎ কাঁটা ভরা যে পথ ছিল, শাসকদের চোখ রাঙানি ছিল, সবকিছু উপেক্ষা করে কিন্তু বাঙালি জাতি সেই শাসকদের কাছ থেকে তাদের মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠা করতে পেরেছে। সেই বাঙালি জাতি সেই মাতৃভাষার অধিকার, তারা মায়ের ভাষার যে কথা বলার অধিকার, সেই কথা বলার অধিকার তারা প্রতিষ্ঠা করে গেছেন। এবং সেই যে ভাষা শহীদ, সেই ভাষা শহীদদের সেই ভাষার জন্য যারা প্রাণ দিয়ে গেছেন তাদেরকে কিন্তু বাংলাদেশের মানুষ এখনো স্মরণ করছে এবং আগামীতে যুগ থেকে যুগান্তরে শত বছর জুড়ে হয়তোবা এই চিরাচরিত এই সংস্কৃতির মাধ্যমেই বাংলাদেশের মানুষ ভাষার কারিগরদের শ্রদ্ধা জানাবে এবং সেই শ্রদ্ধা জানানোর যে আনুষ্ঠানিকতা সেটি বংশ অন্তরে এই রীতিটি চালু থাকবে, এমনটি কিন্তু প্রত্যাশা বাংলাদেশের আপামর মানুষের। আপনাদেরকে আগেই জানিয়েছিলাম যে যেহেতু এই পুরো আয়োজনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি তার যে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশেষ করে শিক্ষকবৃন্দ রয়েছেন, তাদেরকে নিয়ে তিনি উপস্থিত হয়েছেন একদম বেদিমূলে এবং সেই বেদিতে তিনি এখন শ্রদ্ধা জানাবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। তার সঙ্গে দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষক, বিশেষ করে প্রশাসনের যারা ঊর্ধ্বতন দায়িত্বে রয়েছেন, গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছেন, সেই শিক্ষকদেরকে আমরা এখন লক্ষ্য করছি যে তারা তাদের যে শিক্ষার্থী, সেই শিক্ষার্থীদের সঙ্গে নিয়েই কিন্তু এই শহীদ বেদিমূলে তারা ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে এগিয়ে আসছেন। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ, শিক্ষক সমিতির সভাপতি, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, সিনেট এবং সিন্ডিকেটের সদস্যবৃন্দ, মাননীয় উপাচার্যের নেতৃত্বে এই মুহূর্তে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করছেন। মূলত রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানের যেটা সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধানের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতার পর আমরা এতক্ষণ লক্ষ্য করলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সহ রাষ্ট্রের ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ যারা রয়েছেন, বিশেষ করে সংস্থা প্রধানরা, তারা কিন্তু তাদের নিজ নিজ সংস্থার পক্ষ থেকে এসে এখানে সশরীরে পুষ্পস্তবক অর্পণ করছেন এবং এরই ধারাবাহিকতায় আমরা লক্ষ্য করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে যে শিক্ষকবৃন্দ এখানে উপস্থিত হয়েছিলেন, তারা এই মাত্র পুষ্পস্তবক অর্পণ করলেন। এর পরপরই আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশ পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, এই ধরনের যে প্রতিষ্ঠানগুলি রয়েছে সেই প্রতিষ্ঠানগুলো কিন্তু এখন সামিল হচ্ছেন এই কেন্দ্রীয় শহীদ মিনারে। তারা একে একে এখানে উপস্থিত হচ্ছেন এবং উপস্থিত হয়ে তারা শ্রদ্ধা নিবেদন করছেন ভাষা শহীদদের প্রতি। মূলত আসলে 21 যে সংহতির ডাক দিয়েছে, 21 যে উজ্জীবনের ডাক দিয়েছে, যে উদ্দীপনা আসলে জাতির মধ্যে ছড়িয়ে দেয় এই 21, সেই উদ্দীপনা কিন্তু যুগ থেকে যুগান্তরে, শতক থেকে শতক বছর, হাজার বছর ধরেই কিন্তু আসলে এই চেতনাটি থাকবে। কেননা যতদিন বাংলা ভাষাভাষী একজন মানুষও বেঁচে থাকবেন, ততদিন কিন্তু এই বাংলা ভাষার অধিকার যারা প্রতিষ্ঠা করে গেছেন, সেই শেকড়ের সন্ধান নিশ্চয়ই নতুন প্রজন্ম, অর্থাৎ সেই শেকড়ের সন্ধানে নতুন প্রজন্ম সেই খোঁজটি নেবে এবং নতুন প্রজন্ম সেই খোঁজটি নিয়ে অবশ্যই শ্রদ্ধা ভরে তাদের স্মরণ করবে যুগ থেকে যুগান্তরে। এবং এই যে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এই যে সংস্কৃতিটি চলছে, সেই সংস্কৃতিটি চলমান থাকবে
থাকবে, সেই সংস্কৃতির ধারাটি বহমান থাকবে। আগামী দিনের যারা প্রজন্ম আসবেন তাদের মধ্যেও এমনটি কিন্তু প্রত্যাশা। এখানে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রয়েছেন, বিশেষ করে যারা এই আয়োজনটি করে থাকেন, তারাও কিন্তু আসলে আশা করেন যে এই যে 21-এর যে আসলে তাৎপর্য, বিশেষ করে মধ্যরাতে অর্থাৎ 21-এর প্রথম প্রহরে এসে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো এবং এই স্মৃতির মিনার, শহীদ মিনার, কেন্দ্রীয় শহীদ মিনার, এই পবিত্র স্থান আবার যখন জেগে ওঠে সেই শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য, সেটি কিন্তু আসলে বেশ তাৎপর্যমূলক। এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই দিনটিতে বিশেষ করে এই ক্ষণটি উদযাপনের জন্য, এই ক্ষণটি যখন পালন করা হয়, বিশেষ করে এই ক্ষণটি বা এই দিনটির উপলক্ষে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু আসলে রং তুলির আঁচড়ে সেজে ওঠে এবং সেটির ব্যত্যয় এবারেও ঘটেনি। এবারেও আমরা লক্ষ্য করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের যে শিক্ষার্থীরা, তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়কে বর্ণিল সাজে সাজিয়েছেন। এর পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ করে কেন্দ্রীয় শহীদ মিনারের যে পুরো এলাকাটি বা পুরো প্রাঙ্গণটি, সেই পুরো প্রাঙ্গণটি কিন্তু এবার নিশ্চিদ্র নিরাপত্তায় ঢেকে ফেলা হয়েছে। অসংখ্য সিসি ক্যামেরা বিভিন্ন জায়গাতে, সেই ক্লোজ সার্কিট ক্যামেরাগুলো দিয়ে পর্যবেক্ষণ করছেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। এখানকার প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি গতিবিধি কিন্তু এখানে অনুসরণ করা হচ্ছে এবং সেগুলো যাচাই বাছাই করে পর্যালোচনা করেই কিন্তু এখানে যারা আগত অতিথি রয়েছেন, বিশেষ করে যারা শ্রদ্ধা জানাতে আসবেন, তাদেরকে এখানে সেভাবেই সেই তল্লাশির যে ব্যবস্থাগুলি রয়েছে সেগুলো অতিক্রম করেই এই শহীদ মিনারের মূল যে বেদিটি রয়েছে সেই বেদি পর্যন্ত তাদেরকে আসতে হবে। এখন পর্যন্ত আসলে পরিস্থিতিটি যেমনটি দেখা যাচ্ছে, বিভিন্ন বাহিনী প্রধান, সংস্থা প্রধান, তাদের যে শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতা, আমরা এখন পর্যন্ত সেই আনুষ্ঠানিকতাগুলোই দেখছি। এরপরে হয়তোবা কিছু সময় পরে আরও কিছু সময় লাগবে, কেননা আপনারা জানেন যে রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানের আমরা যতগুলো এখানকার আনুষ্ঠানিকতাগুলো বিগত বছরে আমরা লক্ষ্য করেছি, সেই অভিজ্ঞতা অনুযায়ী আমরা বলতে পারি যে আসলে রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানের পুষ্পস্তবক অর্পণের পর রাষ্ট্রের বিভিন্ন সংস্থা প্রধান, রাষ্ট্রের বিভিন্ন ধরনের যে প্রতিষ্ঠানগুলি রয়েছে, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, তারাও কিন্তু তাদের রাজনৈতিক দল, তারাও তাদের যে পুষ্পস্তবক অর্পণ সেটি তারা করেছেন এবং এর পরবর্তীতে সাধারণ মানুষের যে আসলে বেদি বলে আসার আনুষ্ঠানিকতা, অর্থাৎ সাধারণ মানুষের যে অংশগ্রহণ এবং সাধারণ মানুষের যে আসলে এই কেন্দ্রীয় শহীদ মিনারের শ্রদ্ধা জানানোর যে আনুষ্ঠানিকতায় সামিল হওয়া, সেই সামিল হওয়ার জন্য কিন্তু এখন হাজারো মানুষ অপেক্ষা করছেন শহীদ মিনারের বিভিন্ন প্রান্তে। অর্থাৎ যে প্রবেশ পথগুলি রয়েছে, প্রত্যেকটি প্রবেশ পথেই কিন্তু আমরা খোঁজ পাচ্ছি যে সেখানে প্রচুর পরিমাণে মানুষ অপেক্ষা করছেন এই কেন্দ্রীয় শহীদ মিনার অবধি আসার জন্য এবং হয়তোবা অল্প কিছুক্ষণ পরেই সেই তাদের সাধারণ মানুষের যে দুয়ার, সেই দুয়ারগুলো খুলে দেওয়া হবে এবং সেই প্রবেশ পথগুলো দিয়েই কিন্তু সাধারণ মানুষ হেঁটে প্রবেশ করবেন এই কেন্দ্রীয় শহীদ মিনারে এবং তারা শ্রদ্ধা জানাবেন ভাষা শহীদদের প্রতি। এখন পর্যন্ত এখানকার আনুষ্ঠানিকতা এটি পুরোদমে চলছে। এখন আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন যে প্রশাসনিক ইউনিটগুলি রয়েছে, বিশেষ করে মন্ত্রিপরিষদের যে বিভাগগুলি রয়েছে বা সচিবালয়ের যে বিভিন্ন মন্ত্রণালয়গুলি রয়েছে, সেই মন্ত্রণালয়গুলো থেকেও কিন্তু আমরা লক্ষ্য করছি যে তারা অপেক্ষমান রয়েছেন এখানে কেন্দ্রীয় শহীদ বেদিতে ফুল দেবার জন্য। দর্শক, এবারের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতায় আপনাদেরকে এর আগেই বলেছি যে যেহেতু 2 বছর পর রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান সশরীরে এসে এখানে পুষ্পস্তবক অর্পণ করেছেন, তাই স্বাভাবিকভাবে এখানকার কিন্তু নিরাপত্তা অন্যান্য 2 বছরের চেয়ে, গেল 2 বছরের চেয়ে অর্থাৎ 2021 সাল এবং 22 সালের চেয়ে কিন্তু এবারে নিরাপত্তা এবং এবারের শৃঙ্খলা ব্যবস্থাপনা সেটি কিন্তু বেশ কিছুটা কড়াকড়ি আরোপ করা হয়েছে। এবং যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটি গণমাধ্যমের কাছে দাবি করেছেন যে যেহেতু গেল 2 বছর কিছুটা সীমিতভাবে এই আয়োজনটি সম্পন্ন করতে হয়েছে, এবারে যেহেতু সেরকম কোনো বিধিনিষেধের বাধা বিপত্তি নেই, সেক্ষেত্রে তারা কিন্তু বলছেন যে প্রত্যেকটি মানুষ, বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যারা এই শহীদ মিনারে এসে পুষ্পস্তবক অর্পণ করতে চান, তারা যাতে নির্বিঘ্নে এখানে এসে তারা যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদদের
শহীদদের শ্রদ্ধা নিবেদন শেষে আবার এই শহীদ মিনার ত্যাগ করতে পারেন তার পুরো বন্দোবস্ত তারা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে যৌথভাবে করেছেন। এবং এখন পর্যন্ত যে রুটগুলো বলে দেওয়া রয়েছে, অর্থাৎ যে রুটগুলো দিয়ে এখানে সাধারণ মানুষ প্রবেশ করবেন এবং সাধারণ মানুষ এখান থেকে বেরিয়ে যাবেন, সেই রুটগুলো কিন্তু এখানেও বেশ কিছু জায়গায় সেই ম্যাপ করে দেওয়া হয়েছে। সেই ম্যাপ অনুযায়ী কিন্তু এখানে সাধারণ মানুষকে আসতে হবে এবং তারা পুষ্পস্তবক অর্পণ করে এই শহীদ মিনার এলাকা তাদেরকে ত্যাগ করতে হবে। এখানে যারা স্বেচ্ছাসেবক রয়েছেন তাদের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট সদস্য যারা, তারাও এখানে উপস্থিত হয়েছেন, তারা শৃঙ্খলা রক্ষার কাজ করছেন এবং এর পাশাপাশি সম্মানিত শিক্ষকবৃন্দ যারা রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তারাও কিন্তু অক্লান্ত পরিশ্রম করছেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে যে মহান আয়োজনটি চলছে, অর্থাৎ মহান যে আনুষ্ঠানিকতাটি মহান 21শে ফেব্রুয়ারি অর্থাৎ ভাষা আন্দোলনের যে শহীদ যারা রয়েছেন তাদেরকে শ্রদ্ধার যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতায় তারা যাতে সামিল হতে পারেন সেজন্য কিন্তু অক্লান্ত পরিশ্রম করছেন সবাই। ঠিক এই মুহূর্তে আমরা দেখছি যে কাজী হাবিবুল আউয়াল, বাংলাদেশের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার, সিইসি তার নেতৃত্বে বর্তমান নির্বাচন কমিশন, তারা শ্রদ্ধা নিবেদন করলেন ভাষা শহীদদের প্রতি। এভাবেই কিন্তু প্রত্যেকটি সাংবিধানিক সংস্থা, প্রত্যেকটি রাষ্ট্রীয় সংস্থার পক্ষ থেকে কিন্তু একে একে ফুলের ডালা নিয়ে আসা হচ্ছে এই কেন্দ্রীয় শহীদ মিনারে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এবারের যে আয়োজনটি লক্ষ্য করা যাচ্ছে, সেই আয়োজনটি কিন্তু এবারে যেহেতু আবহাওয়াটিও বেশ ভালো, বেশ একটি মনোরম আবহাওয়া, সেই বসন্তকালের যে আসলে ঠিক নাতিশীতোষ্ণ অবস্থা, সেই অবস্থা কিন্তু ঢাকার মতো সারা দেশেই বিরাজ করছে। এবং এই যে আয়োজনটি কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে, এর পাশাপাশি কিন্তু আমরা জানি যে সারা দেশেই যে শহীদ মিনারগুলি রয়েছে, প্রত্যেকটি শহীদ মিনারেই কিন্তু আসলে একই রকমভাবে এই আয়োজনটি পালিত হচ্ছে। এবং এই ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদনের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতাটি সারা দেশেই যাতে নির্বিঘ্নভাবে যথাযোগ্য মর্যাদায় পালন করা সম্ভব হয়, সেজন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীও কড়া নজরদারির মাধ্যমে পুরো বাংলাদেশে এই আয়োজনটি তারা করছেন, সেইটি কিন্তু আসলে বলাই যায়। এবং এর পাশাপাশি আমরা এখন পর্যন্ত যে খবরটি পাচ্ছি, সারা দেশেই কিন্তু নির্বিঘ্নেই কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ছাড়াই কিন্তু 21শে প্রথম প্রহর পালন করছে জাতি। এবং ঠিক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ধীরে ধীরে কিন্তু শহীদ মিনারের কেন্দ্রীয় শহীদ মিনারের যে মূল প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণ ভরে উঠছে। কেননা এরই মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন প্রতিষ্ঠানগুলো থেকে, বিশেষ করে রাজনৈতিক দলগুলো থেকেও কিন্তু তাদের প্রতিনিধিরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে এই শহীদ মিনার প্রাঙ্গণের দিকে এসে উপস্থিত হচ্ছেন এবং তারা পুষ্পস্তবক অর্পণ করবেন। পুষ্পস্তবক অর্পণের পর আসলে এই 21 যে সংহতির ডাক দিয়ে যায়, সেই সংহতি যেমন আসলে মানুষের চেতনার সংহতি, সেই সংহতি কিন্তু আসলে এই প্রভাত ফেরিরও সংহতি। এই প্রভাত ফেরিতে এসে কিন্তু আসলে নানান শ্রেণী পেশার সব মানুষ কিন্তু আসলে এক কাতারে মিলে যান, যে কাতারটি আসলে ভাষা শহীদদের সম্মান জানায়, ভাষা শহীদদের শ্রদ্ধা করে এবং ভাষা শহীদদের যে অপরিসীম সাহস, ত্যাগ, তিতিক্ষা, সেখান থেকে প্রত্যেকটি মানুষ এখানে যারা শ্রদ্ধা জানাতে আসেন তারা সেই শিক্ষাটি নেন, সেই ক্ষণটি স্মরণ করেন যে আসলে পূর্বপুরুষের যে আসলে রক্তের ঋণ, সেই রক্তের ঋণের ফলে কিন্তু আজকে এই মায়ের ভাষার বুলি আওড়ানোর একটি সক্ষমতা বা একটি অধিকার প্রতিষ্ঠা হয়েছে বাংলাদেশের মানুষের। এবং বাঙালি জাতি এটি শ্রদ্ধাভরে স্মরণ করছে। বাঙালি জাতি এটি যতদিন বাংলা ভাষাভাষী একজন মানুষও বেঁচে থাকবেন এই ভূখণ্ডে, ততদিন কিন্তু সালাম, রফিক, জব্বার, বরকত, শফিউল যারা শহীদ হয়েছেন তাদেরকে কিন্তু সেই ভাষা শহীদরা, একজন বাঙালি যদি বেঁচে থাকেন, একজন বাংলা ভাষাভাষীও যদি বেঁচে থাকেন, সেই শেষ রক্তবিন্দু পর্যন্ত কিন্তু তাদের ভাষা শহীদদের প্রতি যে আমৃত্যু আসলে একটি শ্রদ্ধা, সেই শ্রদ্ধা কিন্তু তারা নিবেদন করবেন এবং সেই শ্রদ্ধার জায়গাটি আসলে কখনো নিঃশেষ হবে না, এমনটি আশা কিন্তু কোটি মানুষের। বিশেষ করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে এই দিবসটি রূপান্তরিত হবার পর এটি নতুন মাত্রা পেয়েছে। এটি আর বাংলাদেশের 1,47,570 বর্গ কিলোমিটারের যে বাংলাদেশের ভূখণ্ড, এটি শুধুমাত্র বাংলাদেশের ভূখণ্ডের কোনো বিষয় নয়। বাংলাদেশ, বিশেষ করে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের
বর্তমান সরকার সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় কিন্তু এই দিবস আজ আন্তর্জাতিক মান পেয়েছে এবং আন্তর্জাতিকভাবে এই দিবসটি পালন করা হয়। বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু এরই মধ্যে ভাষার জন্য যে আসলে বাঙালির আত্মত্যাগ, সেই আত্মত্যাগকে চিরমহিয়ান করে রাখার জন্য আমরা জানি যে বিশ্বের বিভিন্ন দেশেই কিন্তু আমরা দেখেছি যে বিশ্বের বিভিন্ন দেশেই এই বাংলাদেশের আদলেই এই কেন্দ্রীয় শহীদ মিনার বানিয়ে সেখানে কিন্তু ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো হয়। সেখানে কিন্তু আসলে একটি বিষয় লক্ষণীয় যে সেখানে কিন্তু ভিন দেশের যারা মানুষ রয়েছেন, যারা ভিন্ন ভাষায় কথা বলেন, যারা বাংলা ভাষায় কথা বলেন না, তারাও কিন্তু আসলে তাদের এই ভাষার প্রতি সম্মান বা ভাষার প্রতি শ্রদ্ধা রাখতে গিয়ে তারা কিন্তু বাংলাদেশের কথা স্মরণ করেন। তারা বাংলাদেশের যে রক্তরঞ্জিত পথ তৈরি হয়েছিল শুধুমাত্র ভাষার জন্য 1952 সালের 21শে ফেব্রুয়ারি, সেই পথ কিন্তু তারা স্মরণ করেন এবং তারা যে ত্যাগের শিক্ষাটি বাংলাদেশের কাছ থেকে পান, সেই ত্যাগের শিক্ষাটি কিন্তু শুধুমাত্র বাংলাদেশের নতুন প্রজন্মের জন্য নয়, বরং এটি গোটা বিশ্বের যারা স্বাধীনতায় বিশ্বাস করেন, বিশেষ করে ভাষার স্বাধীনতায়, নিজের মায়ের বুলির স্বাধীনতায় যারা বিশ্বাস করেন, তারা কিন্তু তাদের কাছে নিঃসন্দেহে অনুকরণীয় একটি জাতি হয়ে থাকবে বাংলাদেশ। কেননা ভাষার জন্য প্রাণোৎসর্গ করা এই যে নজির, সেই নজির কিন্তু বিশ্বে বাংলাদেশি অনন্যভাবে রাখতে সক্ষম হয়েছে। এবং ঠিক এই মুহূর্তে বাংলা একাডেমি থেকে বাংলা একাডেমির কর্তৃপক্ষকে আমরা লক্ষ্য করলাম, বাংলা একাডেমির কর্তৃপক্ষ এখানে পুষ্পস্তবক অর্পণ করলেন এবং এর পাশাপাশি আমরা দেখছি যে ধীরে ধীরেই আসলে শহীদ মিনার প্রাঙ্গণ এখন দেখা যাচ্ছে যে আসলে কানায় কানায় পূর্ণ হয়ে উঠছে। কারণ এখানে এই প্রভাত ফেরিতে অংশ নেবার জন্য যে আসলে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু সন্ধ্যাবেলা থেকেই আসলে শুরু হয়েছে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের আশপাশের যে এলাকাগুলি রয়েছে, প্রত্যেকটি এলাকাতে কিন্তু প্রত্যেকেই অপেক্ষায় ছিলেন যে আসলে কখন এই আয়োজনটিতে তারা আসতে পারবেন এবং তারা উপস্থিত হতে পারবেন। মূলত সেই অপেক্ষায় কিন্তু হাজারো মানুষ, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা, তাদেরকেও কিন্তু আসলে কিছুটা সীমাবদ্ধতার মধ্যে তাদেরকেও আসলে কিছুটা বলা চলে যে বাধার মুখে পড়তে হয়েছে। কেননা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা তাদেরকে নির্দিষ্ট সময় ছাড়া আসলে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আসতে দিতে পারেননি। কেননা যেহেতু এখানে নিরাপত্তার বিষয় রয়েছে, রাষ্ট্রীয় যে প্রোটোকল রয়েছে, সেই প্রোটোকলের বিষয় রয়েছে, সে কারণেই কিন্তু তারাও এতক্ষণ অপেক্ষা করেছিলেন এখানে যে রাষ্ট্রাচার রয়েছে সেই রাষ্ট্রাচার সম্পন্ন হবার। এখন সেই রাষ্ট্রাচার শেষে আমরা লক্ষ্য করছি যে ধীরে ধীরে শিক্ষক, শিক্ষার্থী, সাধারণ মানুষ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, নানান শ্রেণী পেশার মানুষের কিন্তু অভিন্ন ঠিকানা হয়ে উঠছে এই কেন্দ্রীয় শহীদ মিনার। ধীরে ধীরেই এই কেন্দ্রীয় শহীদ মিনার জমজমাট হয়ে উঠছে, জাঁকজমক হয়ে উঠছে। আমি আগেই বলেছি যে আসলে দিবসটিকে কেন্দ্র করে, বিশেষ এই 21শে প্রথম প্রহরে আমরা এই দিবসটিকে কেন্দ্র করে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে আসলে স্মৃতির মিনার জাগ্রত হয়, এই স্মৃতির মিনার পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, স্মৃতির মিনারে বিশেষ আদরে, বিশেষ যত্নে এখানে চারুকলার যারা শিক্ষার্থী রয়েছেন, চারুকলার শিক্ষার্থী বলতে চারুকলার শিক্ষার্থীরা প্রত্যেকেই একজন করে তারা শিল্পী, তারা এখানে তাদের শ্রম দেন, তাদের শ্রমে ঘামে কিন্তু আসলে শহীদ মিনার নতুন রূপ পায় এবং পরিষ্কার পরিচ্ছন্নতার পর কিন্তু শহীদ মিনারের যে আলোকসজ্জা, সেই আলোকসজ্জা করা হয়। সব মিলিয়ে আসলে এই শহীদ মিনারের যে পরিস্থিতিটি আমরা লক্ষ্য করি, সেটি কিন্তু আসলে সারা বছর এমনটি থাকে না। সারা বছর কিন্তু আসলে কোনোভাবে পার হয়ে গেলেও এই শহীদ বেদিমূল কিন্তু ঝকঝকে তকতকে, অর্থাৎ শহীদদের শ্রদ্ধা জানানোর যে আনুষ্ঠানিকতা, রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা, সেই রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতাটি যখন চলে, সেই আনুষ্ঠানিকতাটির সময় আমরা লক্ষ্য করেছি যে শহীদ মিনারের পুরো চেহারাই পাল্টে যায়। যদিও শহীদ মিনারে যারা আগত তারা অনেকেই গণমাধ্যমের কাছে এই ক্ষোভটি ঝাড়েন বা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছেও এই ক্ষোভটি ঝাড়েন যে আসলে সারা বছরই শহীদ মিনারের এই পবিত্রতা রক্ষায় কেন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বরাবরই পিছপা হয়, সেটিও কিন্তু তাদের সাধারণ মানুষ যারা এখানে সমবেত হন তাদের কিন্তু এই প্রশ্নটিও এই দিবসটিকে ঘিরে বারবারই আসে। এবং এখানে যারা বিশিষ্ট জন এসেছেন, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাজ্ঞ শিক্ষকবৃন্দ, তারপরে এখানে যারা উপস্থিত হয়েছেন, তারা কিন্তু যে কথাটি বলেন সবসময় যে আসলে ভাষার মর্যাদা এবং বাংলা ভাষার মর্যাদা ধরে রাখতে হলে কিন্তু সর্বস্তরে বাংলা ভাষা চালু করা এবং বাংলা ভাষার প্রতি সম্মান রেখে যে আসলে প্রত্যেকটি কাজ এগিয়ে নেওয়া, অর্থাৎ দাপ্তরিক কাজের পাশাপাশি শিক্ষায়তনিক বা বিদ্যায়তনিক যে চর্চাগুলি রয়েছে, সেই চর্চার জায়গা থেকে শুরু করে একেবারে দাপ্তরিক চর্চা পর্যন্ত প্রত্যেকটি চর্চার জায়গায়
এই বাংলা ভাষাকে নেওয়া সম্ভব হয়, তবেই আসলে বাংলা ভাষাভাষীদের যে মানুষের যে আসলে যে চেতনা, বিশেষ করে মানুষের যে আসলে যে জায়গাটির উপরে ভিত্তি করে কিন্তু বাংলাদেশের ভাষাটা প্রতিষ্ঠিত হয়েছে, স্বাধীন বাংলাদেশের ভাষা প্রতিষ্ঠিত হয়েছে এবং বাঙালি স্বাধীনতা লাভ করেছে এই ভাষার মাধ্যমেই। অর্থাৎ বাংলাদেশের যে আসলে স্বাধিকারের চেতনা, সেই স্বাধিকারের চেতনা কিন্তু জাগ্রত হয়েছিল বা তার উন্মেষ পর্ব কিন্তু ঘটেছিল এই ভাষা আন্দোলনের মাধ্যমেই। অর্থাৎ ভাষা আন্দোলন থেকে কিন্তু পর্যায়ক্রমে কিন্তু ধাপে ধাপে বাঙালি প্রস্তুত হয়েছে এবং ধাপে ধাপে বাঙালি প্রস্তুত হয়ে কিন্তু এই স্বাধীনতার যে কণ্টকাকীর্ণ পথ বেয়েই কিন্তু স্বাধীনতা অর্জন করেছে 16 ডিসেম্বর 1971 সালে। সেই জায়গাটি থেকে ব্যাখ্যা করলে, সেই জায়গাটি থেকে বিশ্লেষণ করলে কিন্তু বিশেষজ্ঞরা সবসময় বলে থাকেন যে ভাষা শহীদদের প্রতি সঠিক এবং সত্যিকারের সম্মান এবং সত্যিকারের ভালোবাসা, শ্রদ্ধা জানানো হবে তখনই যখন বিদ্যায়তনিক চর্চাগুলো থেকে শুরু করে একেবারেই দাপ্তরিক ভাষা অর্থাৎ সর্বক্ষেত্রেই যাতে এই রাষ্ট্রভাষা বাংলার সর্বাধিক শুদ্ধতম প্রচলন করা যায়। সেই শুদ্ধতম প্রচলন করা গেলেই কেবল ভাষা শহীদদের প্রকৃত শ্রদ্ধা জানানো হবে এবং গোটা বিশ্বেই যে ভাষার গৌরবটি রয়েছে সেই গৌরব ছড়িয়ে দেওয়া সম্ভব হবে, তেমনটি কিন্তু বিশ্লেষকরা সবসময় বলে থাকেন। এগিয়ে আসছে গণফোরাম। দর্শক, আগেই বলছিলাম যে রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের পর আমরা লক্ষ্য করছি যে এখন শহীদ মিনারে যতই সময় গড়াচ্ছে ততই মানুষের ঢল বাড়ছে এবং আপনাদেরকে জানিয়েছিলাম যে জাতীয় যে নেতৃবৃন্দ রয়েছেন, জাতীয় নেতৃবৃন্দ এবং জাতীয় যে প্রতিষ্ঠানগুলি রয়েছেন সেই প্রতিষ্ঠান প্রধানেরা সশরীরে এসে পুষ্পস্তবক অর্পণ করে গেলেন এবং এরপর এখন যতই সময় গড়াবে ততই কিন্তু আসলে শহীদ মিনারে মানুষের ভিড় বাড়তে থাকবে। এখন পর্যন্ত এই ছিল কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আনুষ্ঠানিকতার সবশেষ খবর। পরবর্তীতে আবারও নতুন কোনো খবর যোগ হলে আমরা যুক্ত হব আপনাদের সঙ্গে।